কাল ভোট উৎসব। আজ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট বাক্স ও পেপার সহ ভোটের সরঞ্জামাদি। কঠোর নিরাপত্তা বলয়ে পুরো দেশ। ভোটের ছুটিতে উৎসবের রং। আজও দলে দলে বাড়ি যাচ্ছে মানুষ। প্রায় ফাঁকা রাজধানী। এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান। নির্বাচনে জিতলে আইন শৃঙ্খলা ও জননিরাপত্তাই হবে অন্যতম অগ্রাধিকার, জানালেন ডয়েচে ভেলেকে। নির্বাচনে জয় পরাজয়ে ভূমিকা রাখবে বড় দুই দলের নির্বাচনী ইশতেহার। প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ, মত বিশেষজ্ঞদের। বৃহস্পতিবার হতে যাওয়া নির্বাচনে বিএনপি এককভাবে সরকার গঠনে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। জার্মানির সম্প্রচার মাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এদিকে এএফপিকে দেয়া অপর এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, নির্বাচনে জিতলে আইন শৃঙ্খলা ও জননিরাপত্তাই হবে অন্যতম অগ্রাধিকার। দুটি সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, 17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরে মায়ের মৃত্যু এবং নির্বাচনী প্রস্তুতি দুটোই সামঞ্জস্য রাখাই তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। সাক্ষাৎকারে তিনি নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং গুম খুনের বিচার নিয়েও কথা বলেন। জাতীয় সরকার প্রসঙ্গে তারেক রহমান বলেন, একটা ব্যালেন্সড রাষ্ট্র ও সরকার যদি হতে হয় সেক্ষেত্রে অপোজিশনে থাকতে হবে কাউকে। তিনি প্রশ্ন রাখেন, সবাই সরকারে চলে আসলে কেমন করে দেশ চলবে? বলেন, দেশে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে হবে যাতে মানুষ নিরাপদ থাকে। দেশজুড়ে প্রচারণা শেষে প্রস্তুত মঞ্চ, অপেক্ষা শুধু ভোটের। এরই মধ্যে ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ প্রয়োজনীয় সব উপকরণ জেলা উপজেলায় পাঠিয়েছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে হয়েছে যৌথ মহড়া। দেশজুড়ে নির্বিঘ্নে ভোটের উৎসব করতে সব কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন। চট্টগ্রাম, রংপুর, খুলনা, রাজশাহী সহ বিভিন্ন স্থানে প্রস্তুত ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ প্রয়োজনীয় সব উপকরণ। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে ভোটের সরঞ্জাম। পরিস্থিতি স্বাভাবিক রাখতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। কুমিল্লা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনে সম্ভাব্য সহিংসতা এড়াতে সেনাবাহিনী ইমার্জেন্সি রেসপন্স মহড়া হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ, নোয়াখালী, ঝালকাঠি, জয়পুরহাট, নড়াইল ও কক্সবাজারে যৌথ মহড়া চালিয়েছে নিরাপত্তা বাহিনী। বিগত 17 বছর মানুষ ভোট কেন্দ্রে যাইতে পারে নাই। আমি আশা করব লক্ষ্মীপুর প্রশাসনের প্রতি 4টা আসনে সুন্দরভাবে জনগণ যেন তাদের মন মতো প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে। সুস্থ নির্বাচন হলে আমরা ভোট দিতে পারবো ইনশাল্লাহ। আনন্দ উৎসাহভাবে আমরা যাই কেন্দ্রে যাই ভোট দিব। আমাদের যেই প্রার্থী পছন্দ, যে প্রার্থী ভালো এবং কি যারা আমরা যোগ্য মনে করব তাকে আমরা ভোট দেব। সারা দেশের ভোটের পরিবেশ, প্রস্তুতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে বগুড়া, হবিগঞ্জ এবং কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাইব বগুড়ায়, সেখানে আছেন আমাদের সহকর্মী মোহন আখন্দ। মোহন আখন্দ, জানাবেন যে আপনি আছেন বগুড়ায়, সেখানকার আসলে যে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন, সেই সাথে জানাবেন যে আর 24 ঘন্টা পরেই তো ভোট গ্রহণ শুরু, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? আপনি যে শেষে যেটা বললেন 24 ঘন্টা পরে ভোট শুরু, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসারের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরও গত পরশু রাতে বগুড়ার 4 আসনে নন্দীগ্রামে একটা ঘটনা ঘটেছিল। সেখানে জামাত নেতাকর্মীরা এক বিএনপি নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে এবং কয়েকজন নেতাকে আহত করেছে এবং মাসুদুর রহমান নামে স্থানীয় এক বিএনপি নেতার চোখে তারা আঘাত করেছে। এই খবর শোনার পর গতকাল তার মা মৃত্যুবরণ করেছে এবং তাকে কিন্তু ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য। ডাক্তাররা বলেছে হয়তো উনি তার চোখের দৃষ্টি আর ফিরে পাবেন না। তো এই ঘটনায় গতকাল রাতে মামলা হয়েছে। অবশ্য তারপরে কিন্তু ওই এলাকায় বা অন্যান্য আসনে আর কোনো ঘটনা আমরা শুনি নাই। মোটামুটি পুলিশের পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে, বিজিবির পক্ষ থেকে কিন্তু একটা ব্যবস্থা নেওয়া হয়েছে প্রত্যেকটা আসনেই। আমি আপনাকে বলে রাখি যে বগুড়ায় 983টা কেন্দ্রের মধ্যে কিন্তু অর্ধেকেরও বেশি ঝুঁকিপূর্ণ, 500টা কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং এই জন্য এই ঝুঁকি মোকাবেলায় পুলিশের পক্ষ থেকে আগামীকাল ভোটের দিন কিন্তু প্রায় 2200-রও বেশি পুলিশ মোতায়েন থাকবে, প্রায় 13,000 আনসার মোতায়েন থাকবে এবং
এই সময় কিন্তু সেনাবাহিনী টহল দিচ্ছে এবং বিজিবি কিন্তু 24 প্লাটুন বিজিবি এখানে রয়েছে। তারা কিন্তু টহল দিচ্ছে সবারই উদ্দেশ্য একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এবং জনগণ যাতে আগামীকাল সকাল 7:30টায় যে ভোট শুরু হবে প্রত্যেকটা কেন্দ্রে যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে যেতে পারে, এই জন্য এই পরিবেশ সৃষ্টির জন্য তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। ঈশিতা, আমাদের সাথে বগুড়া থেকে আমাদের সহকর্মী মোহন আখন্দ যুক্ত ছিলেন এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন হবিগঞ্জ থেকে আমাদের সহকর্মী সনি আহমেদ চৌধুরী। সনি, শুনছিলেন যে বগুড়া থেকে মোহন আখন্দ তিনি জানাচ্ছিলেন যে বগুড়ায় যে 7টি সংসদীয় আসন, সেই 7টি সংসদীয় আসনের মধ্যে 983টি ভোট কেন্দ্রের 500টি অর্থাৎ যে অর্ধেকের মতো ভোট কেন্দ্র আসলে ঝুঁকিপূর্ণ এবং হবিগঞ্জেও যে 4টি আসন আছে তার মধ্যে আসলে 235টি আসনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই সব আসনগুলোতে বা অর্থাৎ সেই সব ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা কেমন দেখছেন এবং সব মিলিয়ে চিত্রটা কেমন দেখছেন জানাবেন। হবিগঞ্জে কিন্তু 4টি সংসদীয় আসনে 24 ঘন্টা পরেই ভোট গ্রহণ শুরু হবে। এই ভোট গ্রহণ শুরুর আগে যে প্রশাসনের যে প্রস্তুতি, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে হবিগঞ্জে যে ঝুঁকিপূর্ণ সেন্টার কেন্দ্রগুলি চিহ্নিত করা হয়েছে, সেই সব কেন্দ্রগুলিতে কিন্তু ইতিমধ্যেই বাড়তি নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে। এছাড়া ওই ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ এইসব সেন্টারে কিন্তু বডি অন ক্যামেরা পুলিশের গায়ে থাকবে এবং কেন্দ্রগুলোতে কিন্তু সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আপনাকে যদি একটু ছোট্ট পরিসরে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে যে তথ্য পেয়েছি সেটি জানাতে চাই। হবিগঞ্জের যেই 4টি সংসদীয় আসন আছে, সেই 4টি সংসদীয় আসনে 647টি ভোট কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই কিন্তু সেখানে যে আনুষঙ্গিক কাজ আছে সেগুলো কিন্তু সম্পন্ন করা হয়েছে। 4টি সংসদীয় আসনে 647টি ভোট কেন্দ্র মধ্যে কিন্তু 2067 জন পুলিশ সদস্য থাকবে। এছাড়া 55টি মোবাইল টিম এবং 9টি স্ট্রাইকিং ফোর্স, 2টি কুইক রেসপন্স টিম, প্রতিটি কেন্দ্রে কিন্তু 13 জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়া মোটা দাগে যদি বলতে চাই যে প্রত্যেক উপজেলায় একজন করে কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মোট 9 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রায় 29 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনের দিন নির্বাচনের কাজে দায়িত্ব পালন করবেন। এছাড়া সবচেয়ে বড় বিষয় হলো হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা রয়েছে। হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকায় কিন্তু বিজিবির টহল জোরদার করা হয়েছে। পুরো জেলায় কিন্তু 17 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। হবিগঞ্জ জেলায় মোট ভোটার সংখ্যা 18,33,692 জন। এই ছিল আসলে হবিগঞ্জের যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি। ছোট করে যদি বলতে চাই যে গতকালকে থেকে কিন্তু র্যাব, পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি সাদা পোশাকের যে আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা কিন্তু বিভিন্ন স্থানে টহল জোরদার করেছে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিন্তু তারা কাজ করছে। এছাড়া হবিগঞ্জে তেমন কোনো বড় ধরনের সহিংসতার খবর এখন পর্যন্ত আমরা পাইনি। ছোটখাটো অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্য দিয়ে কিন্তু নির্বাচনী পরিবেশ শান্ত রয়েছে। তো এই ছিল হবিগঞ্জের নির্বাচনী পরিবেশ নিয়ে আমার কাছে সবশেষ। সনি, আপনাকে ধন্যবাদ। এদিকে আমাদের সাথে কুষ্টিয়া থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আপনি শুনছিলেন যে বগুড়া এবং হবিগঞ্জ থেকে যেই সহকর্মীরা যুক্ত ছিলেন তারা জানালেন সেখানকার আসলে নির্বাচনী পরিবেশ। আর তো মাত্র 24 ঘন্টা বলতে গেলে বাকি আছে ভোট গ্রহণের এবং কুষ্টিয়ায় 578টি ভোট কেন্দ্র রয়েছে। সেই সব ভোট কেন্দ্রগুলোর পরিবেশ কেমন দেখছেন এবং সব মিলিয়ে কেমন দেখছেন জানাবেন। জি, আসলে আপনি যেমনটি বলছিলেন যে রাত পোহালে আসলে যে ভোট উৎসব শুরু হবে, সেটা রাত পোহালে আসলে ভোট উৎসব শুরু হবে। কুষ্টিয়ার 4টি সংসদীয় আসন রয়েছে। এই 4টি সংসদীয় আসনের মধ্যে বলে রাখি যে কুষ্টিয়ার যে দৌলতপুর আসন সেটা আসলে সীমান্ত উপজেলায়। সেই সীমান্ত উপজেলায় 55টি ভোট কেন্দ্র রয়েছে। সেই 55টি ভোট কেন্দ্রে অতি ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে। পাশাপাশি কুষ্টিয়ায় 599টি ভোট কেন্দ্রে আসলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পুরো 4টি যে সংসদীয় আসন রয়েছে সেখানে
মোট ভোট কেন্দ্র রয়েছে 599টি। 599টি ভোট কেন্দ্রের কিন্তু অর্ধেকেরও বেশি ভোট কেন্দ্র আসলে ঝুঁকিপূর্ণ বলে প্রশাসন আমাদেরকে জানিয়েছে। আর কুষ্টিয়াতে আসলে মোট ভোটার রয়েছে 17,31,268 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 8,59,615 জন এবং নারী ভোটার রয়েছে 8,71,640 জন এবং হিজড়া ভোটার রয়েছে 13 জন। আসলে কুষ্টিয়া যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন, তিনি জানিয়েছেন যে কুষ্টিয়ায় যে 4টি সংসদীয় আসন রয়েছে সেখানে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে এবং সেখানে প্রায় 1500 পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, সেনা এবং আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। কুষ্টিয়ার যিনি পুলিশ সুপার রয়েছেন জসিমউদ্দিনের সাথে আমরা কথা বলেছি। তিনি যে তথ্য আমাদেরকে জানিয়েছেন যে কুষ্টিয়ায় ভোট কেন্দ্রে যাতে কোনো প্রকার নাশকতা বা বিশৃঙ্খলা বা অন্যান্য ব্যালট ছিনতাই বা ব্যালট বাক্স ছিনতাই এইসব ধরনের ঘটনা যাতে কেউ না ঘটাতে পারে সে বিষয়ে তারা সচেষ্ট রয়েছে এবং পুলিশ, সেনা, র্যাব, বিজিবি তারা কিন্তু কাল থেকে টহল শুরু করেছেন। আমরা দেখেছি কুষ্টিয়া শহর এবং গ্রাম অঞ্চলের যে সড়কগুলো রয়েছে সেখানে বাজারঘাট রয়েছে, সেখানে র্যাব, পুলিশ, বিজিবি তারা টহল দিচ্ছেন এবং পুলিশ চেক পোস্ট বসিয়ে তল্লাশি করছে। পাশাপাশি সন্দেহজনক কাউকে দেখলে কিন্তু সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব তাদেরকে তল্লাশি করছে। আর একটা তথ্য জানিয়ে রেখে যে নির্বাচন যে ভোট গ্রহণ যাতে শান্তিপূর্ণ হয় সে বিষয়ে প্রতিটি ইউনিয়নে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আলাদা ভিজিলেন্স টিম থাকবে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন যাতে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। আমরা আসলে ভোটারদের সাথে কথা বলেছেন, তারা জানিয়েছেন যে কুষ্টিয়ার যে 4টি সংসদীয় আসন রয়েছে এখন পর্যন্ত সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। তবে ছোটোখাটো কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। কুষ্টিয়া 1 আসনে যে দৌলতপুর উপজেলা সেখানে 2টি সংঘর্ষের ঘটনা আগে ঘটেছিল এবং কুষ্টিয়া 4 যে উপজেলা রয়েছে কুষ্টিয়া 4-এ খোকসা এবং কবরখালী খোকসা আমরা কয়েকটি সংঘর্ষের ঘটনা ছাড়া আসলে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া আর তেমন সংঘর্ষ বা অন্য কোনো ঘটনা আমাদের চোখে আসেনি। আর পুলিশ জানিয়েছেন যে তারা নির্বাচন শান্তিপূর্ণ করতে তারা অভিযান চালিয়েছেন। ইতিমধ্যে বেশ কিছু অস্ত্র তারা উদ্ধার করেছেন যাতে নির্বাচনের দিন ভোটারদেরকে ভয়ভীতি দেখাতে না পারে এবং যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করতে পারে সেই বিষয়ে তারা ভোটারদেরকে আশ্বস্ত করছেন যে আপনারা নির্বিঘ্নে আসেন এবং ভোট প্রদান করুন। আরেকটি বিষয় বলি যে কুষ্টিয়া যে সদর আসন আছে এখানে কিন্তু গতকাল আমরা দেখেছি যে জামাতের যিনি প্রার্থী আছেন মুফতি আমির হামজা, তিনি নির্বাচন আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে 10,000 টাকা জরিমানা করা হয়েছিল। পাশাপাশি বিএনপির যিনি প্রার্থী আছেন প্রকৌশলী জাকির হোসেন সরকার, তার সমর্থকদের আচরণবিধি ভঙ্গের কারণে তাকেও কিন্তু যে ম্যাজিস্ট্রেট রয়েছে, বিচারকী আদালত রয়েছে, তাদেরকে কিন্তু তাকেও 5,000 টাকা অর্থদণ্ড করা হয়েছিল। তা সব মিলে আসলে ভোটের একটু আমরা দেখছি যে আজকে তো ভোটের আগের দিন শহরে লোকজন একটু চলাচল কম এখন পর্যন্ত। তবে ঢাকা থেকে অনেক ভোটাররা কিন্তু এলাকাতে আসছেন, তারা ভোট প্রদান করবেন। এবছরে কিন্তু মানুষের মধ্যে একটা উৎসব আমরা দেখতে পাচ্ছি এবং তারা ভোটাররা বলছেন যে আমরা কালকে মানে উৎসব যেমন ঈদের যে উৎসব সেই উৎসব নিয়ে তারা ভোট দিতে যাবেন এবং প্রশাসন যেন সব প্রকার ভোটারদের যাতে কোনো ধরনের ভয়ভীতি প্রদান না করা হয়, শঙ্কামুক্ত পরিবেশে ভোটাররা যাতে ভোট প্রদান করতে পারেন সে বিষয়ে তারা দাবি জানিয়েছেন। তো আমার কাছে এই ছিল কুষ্টিয়া থেকে সর্বশেষ। অর্থাৎ সাজ্জাদ, কুষ্টিয়ায় আসলে নির্বাচনের সব রকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবার নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক মাইল ফলক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতির কথা জানান। এ সময় ভয়কে পেছনে ফেলে সাহসকে সামনে রেখে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। একটি মহল অপতথ্য এবং গুজব ছড়ানোর চেষ্টা করছে জানিয়ে ভোটের পর দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তরের কথা বলেন ডক্টর ইউনূস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 2024 সালের আগস্টে পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের গুরুত্বের অন্যতম ছিল জাতীয় সংসদ নির্বাচন। বিগত 16 বছরে গ্রহণযোগ্য নির্বাচন না হওয়ায় একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার চেষ্টার কথা বারবারই বলে আসছে অন্তর্বর্তী সরকার। অবশেষে 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুলকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেখানে অংশ নিচ্ছে প্রায় অর্ধশত রাজনৈতিক দল। প্রিয় দেশবাসী,
জাতীয় নির্বাচনের 2 দিন আগে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেন। এবারের নির্বাচন শুধু আরেকটি নিয়মিত নির্বাচন নয়, এটি একটি গণ অভ্যুত্থানের পর দেশের প্রথম জাতীয় নির্বাচন। দীর্ঘ সময় ধরে জমে থাকা ক্ষোভ, বৈষম্য, বঞ্চনা ও অবিচারের বিরুদ্ধে জনগণের যে জাগরণ আমরা দেখেছি, এই নির্বাচন তার সাংবিধানিক প্রকাশ। তাই এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক। ডক্টর ইউনূস বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে, তাই সবাইকে সাহস নিয়ে ভোট কেন্দ্রে যাবার আহ্বান জানান তিনি। আপনাদের কাছে অনুরোধ নয়, দাবি জানাচ্ছি, ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না, এটি 17 বছরের নিরাপত্তার জবাব দেবে। নির্বাচন নিয়ে একটি মহল এখনও অপতথ্য ছড়ানোর চেষ্টা করছে বলে জানান প্রধান উপদেষ্টা। বলেন, ভোটের ফলাফলের পর দ্রুততম সময়ে দায়িত্ব বুঝিয়ে দেবে তার সরকার। এখন নতুন করে অপপ্রচার চালানো হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে না। আপনারা নিশ্চিত থাকুন, নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে। ফলাফল যাই হোক না কেন, ব্যক্তি বা দলীয় স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে তা মেনে নেয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আন্তরিক আহ্বান জানাই, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন। নির্বাচনের পর সবাই মিলে একটি নতুন, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন। জাতীয় নির্বাচনের পাশাপাশি ভোটারদের গণভোটেও অংশ নেয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। এই গণভোট বাংলাদেশের ইতিহাসে একটি নতুন মাইলফলক হয়ে থাকবে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় যানবাহন ও সাধারণ মানুষের তল্লাশি জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে মঙ্গলবার রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজধানী মিরপুরের প্রাইভেট কার, মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা ও মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহনে থাকা যাত্রীদের পরিচয় যাচাই করা হচ্ছে। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে রাত 12টার পর মোটরসাইকেল নিয়ে বের হলে 20টি মোটরসাইকেল আটক করে যৌথ বাহিনী। পরে সেগুলো শর্ত সাপেক্ষে ছেড়ে দেওয়া হয়। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রাজধানীতে এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো। প্রায় প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা আছে। নির্বাচন খুবই উৎসবমুখর ও সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা নির্বাচনের প্রস্তুতি নিয়ে মত বিনিময় সভায় এসব কথা বলেন উপদেষ্টা। প্রায় প্রতিটা কেন্দ্রে আপনার সিসিটিভি লেগে গেছে এবং আনসার যাওয়ার সাথে সাথে অ্যাপটেক সুরক্ষা অ্যাপ যেটা হচ্ছে ওইটারও ব্যবস্থা হয়ে যাবে। এখানে ড্রোনেরও ব্যবস্থা করা হয়েছে এবং যেই সব কেন্দ্রে আপনার বাউন্ডারি ওয়াল নাই, ওখানে পাশ দিয়ে একটা বাউন্ডারি ওয়ালেরও ব্যবস্থা করে যাবে। আশা করতেছে এখানকার নির্বাচনটা খুবই উৎসবমুখর হবে, ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন। দেশ জুড়ে প্রচারণা শেষে প্রস্তুত মঞ্চ, অপেক্ষা শুধু ভোটের। এরই মধ্যে ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ প্রয়োজনীয় সব উপকরণ জেলা উপজেলা পাঠিয়েছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে কাল। সার্বিক নিরাপত্তা নিশ্চিত হয়েছে যৌথ মহড়া। সব মিলিয়ে সারা দেশে এখন উৎসবের 12টা। মাস, সপ্তাহ আর দিন পেরিয়ে এখন ঘন্টার হিসেব। দেশ জুড়ে নির্বিঘ্নে ভোটের উৎসব করতে সব কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন। প্রস্তুত ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ প্রয়োজনীয় সব উপকরণ। চট্টগ্রামে ভোটের সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি শেষ। বুধবার সকাল 10টা থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। যে নির্বাচনী মালামাল, ব্যালট এবং সরঞ্জাম সবকিছু আমরা মোটামুটি যে আমাদের যে ভোট কেন্দ্রে যাবে সেই মালামালের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে আছে। আর যে আগামীকাল 11 তারিখ হচ্ছে আমাদের ভোট কেন্দ্র, প্রত্যেকটা ভোট কেন্দ্রে আমাদের যে নির্বাচনী সরঞ্জাম এবং ব্যালট মালামাল সবকিছু চলে যাবে। ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ সব উপকরণ কেন্দ্রে পাঠানোর প্রস্তুতিতে রংপুর পুলিশ লাইন স্মার্ট। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। অনেক গাড়ি জমা হয়েছে, এখানে আরো গাড়ি জমা হইতেছে। আমাদেরকে রিকন্ডিশনে পাঠাবে, কোন জায়গায় কাকে কোন সময় দেবে। ভোটের দেখা যায় যে সরঞ্জাম নেওয়ার জন্য আসছি,
এবং আমাদের ভোটে যেখানে যার ডিউটি সেখানে যাওয়ার জন্য আসছি আমরা এখানে। ভোটের বাক্স বিলাট নিয়ে যাব বা এরকম একটা কাজ আমাদেরকে দিবে, আমরা কেন্দ্রে যাব, কেন্দ্রে থেকে আবার ডিউটি শেষ করে আমাদের মতন আমরা চলে আসবো। ভোটে ব্যবহৃত যে সকল সরঞ্জামাদি এই সকল বিষয় সবাইকে নিরাপত্তা দেওয়ার জন্য রংপুর জেলা পুলিশ একটা নিরাপত্তা বলয় তৈরি করেছে। আমরা একটা নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছি, আমাদের ফোর্সদেরকে ব্রিফ করেছি সে মোতাবেক। ভোট নির্বিঘ্ন করতে খুলনায় যৌথ বাহিনীর টহল জোরদার, পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে লালমনিরহাটে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, সাতক্ষীরায় জোরদার সেনাবাহিনীর টহল। ভোলায় ব্যালটসহ সব সরঞ্জাম প্রস্তুত, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে বুধবার। প্রিজাইডিং অফিসারদের হাতে আমরা সকল মালামাল সহ উঠিয়ে দিতে পারবো এবং একটা সুন্দর আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সুন্দর আছে। বর্তমানে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কোস্টগার্ড, নেভি, পুলিশ, বিজিবি মোতায়েন করা আছে। কুমিল্লা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনের সম্ভাব্য সহিংসতা এড়াতে সেনাবাহিনী ইমার্জেন্সি রেসপন্স মহড়া হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ, নোয়াখালী, ঝালকাঠি, জয়পুরহাট, নড়াইল ও কক্সবাজারে যৌথ মহড়া চালিয়েছে নিরাপত্তা বাহিনী। আসিফ খান, ডিভিসি নিউজ। অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের নির্বাচনে পরিস্থিতি ভালো, এমন দাবি করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি জানান, ভোটের দিন ব্রিফিং করা হবে 4 বার, বেশিরভাগ ফলাফল রাতেই পাওয়া যাবে। মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে যেতে পারবেন ভোটার, তবে গোপন কক্ষে ব্যবহার করা যাবে না। সারা দেশে প্রায় 9,58,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ডেপ্লয় হয়েছে পুরো দেশব্যাপী এই 299টা কনস্টিটিউয়েন্সিতে, এমনকি 300তম কনস্টিটিউয়েন্সিতেও। আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রথমবারের মতো আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ব্যবহার করা হচ্ছে, ড্রোন ব্যবহার করা হচ্ছে, বডি অন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। বহু কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচনে বাকি আর একদিন। 3টি একতরফা নির্বাচনের পর জুলাই অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত অন্যরকম গণতান্ত্রিক পরিবেশে ভোট দেবে জনগণ। পরবর্তীতে এই পরিস্থিতিতে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের রাজনৈতিক দলের সদিচ্ছা ও সহযোগিতার বিকল্প নেই বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞরা। শুধু নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়, ভোটের আগে নীরব সময়ে কেউ যেন ভোটারদের ভয় বা প্রলোভন দেখাতে না পারে সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেটদের সজাগ থাকার আহ্বান জানান তারা। থেকে 2024 12টি জাতীয় নির্বাচনের সাক্ষী হয় বাংলাদেশ। তবে বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সমালোচনা হয় সবচেয়ে বেশি। 5 জানুয়ারি 2014 10ম জাতীয় সংসদ নির্বাচনকে ডাকা হয় অটোপাসের ভোট, যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন 153 জন। 2018 সালের 30 ডিসেম্বর 11শ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট কেন্দ্রে গিয়ে অধিকাংশ ভোটারকেই শুনতে হয় ভোট হয়ে যাবার কথা। দেশে বিদেশে সেই ভোটকে ডাকা হয় রাতের ভোট নামে। 7 জানুয়ারি 2024 কার্যত কোনো বিরোধী দল ভোটের মাঠে না থাকায় এই নির্বাচনকে ডাকা হয় আমি ও ডামির ভোট। সেই ধারাবাহিকতায় 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেখানে প্রায় 13.25 কোটি ভোটারের 1/3 তরুণ। ভোটের গোপন কক্ষে যাদের সমর্থন হতে পারে জয়ের নিয়ামক। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোটের মাঠে ভোটার সংখ্যা প্রায় 12,76 লাখ, আর তরুণ ভোটার সংখ্যা 4,32 লাখ। এই 1/3 ভোটারকেই ভোটের মাঠের গেম চেঞ্জার বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। কি ভাবছেন এই নির্বাচন নিয়ে সেই গেম চেঞ্জাররা? যে বিগত এক্সপিরিয়েন্স আমাদের খুব একটা ভালো না। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আমরা আসলে দেশের জন্য যিনি কল্যাণ বয়ে আনবে তাকে আমরা অবশ্যই নির্বাচন করব। সবার প্রথমে এরকম একজন প্রার্থী চাই যে পপুলেশনের অর্ধেকের ব্যাপারে ভাববে না, পপুলেশনের 2 ভাগ নারী পুরুষ সবার অধিকারের ব্যাপারে ভাববে। আমরা চাই যে দেশের জন্য কাজ করবে, যে সমাজের জন্য কাজ করবে, যে আমাদের সকলের জন্য কাজ করবে। তবে বিগত নির্বাচনের তুলনায় গণভোট সহ এবারের নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞরা। অনেক দিন পরে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে। তো এটা আমাদের জন্য একটা ফাউন্ডেশনাল ইলেকশন, এটা গণতন্ত্রের ভিত তৈরি করার একটা নির্বাচন, তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আনুষ্ঠানিক প্রচারণা শেষে ভোটের মাঠে চলছে নীরব প্রচারণা। সুষ্ঠু নির্বাচনের জন্য সময়টি খুবই গুরুত্বপূর্ণ বলে মত দেন ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স ফেমার প্রেসিডেন্ট। এই সময়টা সত্যি খুব ডেঞ্জারাস সময়। এই সময়ে ইন্টিমিডেশন হয়,
এই সময় চুপি চুপি যে লোককে ভয় দিয়ে আসা হয়, এই সময় অর্থের ব্যবহার হয়, এইটা বাইরে কিছু দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে এমন অনেক কিছু হয় যেটা ইলেকশনকে ইনফ্লুয়েন্স করতে পারে। তবে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা রাজনৈতিক দলগুলির সদিচ্ছা। তাদের সদিচ্ছা হলেই যে আমরা শুধুমাত্র যেমন করে ইলেকশন জিতবো, গণতন্ত্রকে জিততে দেব না, এই কথাটা তাদের মাথার থেকে বের করতে হবে। তাদের ভাবতে হবে আমরা এবার ডেমোক্রেসিকে আমরা জেতাবো, আমরা জিতি আর না জিতি। নির্বাচনে কোনো রকম যে কেন্দ্র দখল, তারপরে ব্যালট বাক্স ছিনতাই কিংবা ভোটারদেরকে বাধা দেওয়া হবে কিনা, এবং এইটা মূলত নির্ভর করে রাজনৈতিক দলের উপর। তাই রাজনৈতিক দলের দায়িত্ব সবচেয়ে বেশি। কেমন হবে নির্বাচন সে বিষয়ে সজাগ ইউরোপীয় ইউনিয়ন সহ বন্ধু রাষ্ট্রগুলো। মাঠ পর্যায়ের ভোট নজরদারিতে সেই প্রস্তুতির কথাও জানান এএফইডির সদস্য সচিব। দেশব্যাপী আমরা প্রায় 2800-র মতো পর্যবেক্ষক আমরা নিয়োগ করেছি। এই পর্যবেক্ষকরা অয়েল ট্রেন্ড, পোস্টাল ব্যালটের জন্য আমরা 219 জন পর্যবেক্ষককে আমরা প্রশিক্ষণ দিয়েছি। তারা রিটার্নিং অফিসার রুমে যে গণনা হবে সেটা যেন সঠিকভাবে হয়, সেটার ব্যাপারে তারা একেবারে বলবেন যে গণনা শেষ পর্যন্ত থাকবে। 12 ফেব্রুয়ারি ভোটের মাঠে নির্বাচন কমিশনের নিরপেক্ষ ও সাহসী ভূমিকায় সবার প্রত্যাশা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন সুষ্ঠু হলে যে কোনো ফলাফল মেনে নেবে বিএনপি। নির্বাচন নিয়ে অনেক উদ্বেগ ছিল, তা কাটিয়ে এখন পর্যন্ত পরিবেশ ভালো, এমনটা জানিয়ে নির্বাচন বিএনপির বড় জয়ের আশা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াত কৌশলগতভাবে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ভোট উৎসবের অপেক্ষায় গোটা দেশ। শহর থেকে গ্রাম, চায়ের আড্ডার বিষয় এখন ভোটের সমীকরণ। মঙ্গলবার রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপি নেতাকর্মীরা বলেন, 12 ফেব্রুয়ারি ভোটের দিন গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে সতর্ক থাকতে হবে সবাইকে। যে ষড়যন্ত্র চলেছে সেই ষড়যন্ত্র আমাদের বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। ভোটের মাধ্যমে এটার জবাব দেওয়া হবে। আমরা বিশ্বাস করি সুষ্ঠু নির্বাচনে যারা নির্বাচিত হবেন আমরা তাদেরকেই মেনে নেব। এবং আমার বিশ্বাস জাতীয়তাবাদী দল সেখানে সর্বাগ্রে এগিয়ে রয়েছে। এদিকে নির্বাচন সুষ্ঠু হলে যে কোনো ফলাফল বিএনপি মেনে নেবে বলে জানিয়েছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। গুলশানে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, টাকা দিয়ে ভোট কেনার অপপ্রয়াস চালাচ্ছে একটি রাজনৈতিক দল। ভোটের ক্ষেত্রে অর্থের আদান প্রদান, যেটা ঢাকা 15-তে আমরা গতকালকে দেখলাম, বিভিন্ন জায়গায় অবৈধভাবে টাকা দিয়ে ভোট কেনার উদ্যোগ হচ্ছে। অনেক জায়গায় আমরা দেখেছি বলছে ব্যালট পেপার ছাপানো হচ্ছে। যে কোনো দলের দিকে তাকিয়ে না, অভিযোগ কে করছে সেটা না, অভিযোগটা সত্য কিনা সেটা যেন নির্বাচন কমিশন তাদের পদক্ষেপ গ্রহণ করে। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হলে অবশ্যই যে কোনো ফলাফল আমরা মেনে নিব, কেন মানব না? নির্বাচনটা সুষ্ঠু করা তো আমাদের সবার সমন্বিত দায়িত্ব। এদিকে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে অনেক উদ্বেগ ছিল, তা কাটিয়ে এখন পর্যন্ত পরিবেশ ভালো। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির ভূমিধস জয় হবে। সকলেই একটা যেটাকে আমরা বলি উদ্বেগ, যে নির্বাচনটা শেষ পর্যন্ত ঠিকঠাক মতো হবে কিনা। কয়েকটা ঘটনা ঘটেছে প্রথম দিকে, তারপর সবাই সংযত হয়েছেন এবং সেই সংযত হয়েই আমি যা মনে হয়েছে যে এখন পর্যন্ত নির্বাচন যে পরিবেশ সেটা নির্বাচনের অনুকূলেই ছিল। জামায়াত কৌশলগতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর শঙ্কা দেখছেন না বলেও জানান তিনি। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে পূজা পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধি দল। মঙ্গলবার রাত 10টায় বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান, সমন্বয়ক বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, বাবু বিজন কান্তি সরকার, বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। এ সময় পূজা পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধি দলের ছিলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, বাসুদেব ধর, জয়ন্ত কুমার দেব, JL ভৌমিক সহ অন্যান্যরা। নির্বাচনের দিন কারো আচরণে পক্ষপাতিত্ব ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ইসির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। বিকেলে নির্বাচন ভবনে ইসির সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। তবে বিএনপির আশা পরিস্থিতির অবনতি হবে না, কারণ অপশক্তি ভোটের মাঠে নেই। নির্বাচনের দিন কারো আচরণে যদি
কোনো প্রার্থী বা কোনো দলের পক্ষে এমন কোনো কিছু ধরা পড়ে তাহলে যেন তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। আমরা খুব খুশি হতাম যদি ব্যালট বাক্স নির্বাচনের দিন সকালে ভোট কেন্দ্রে পৌঁছত। ব্যালট বাক্স প্রিজাইডিং অফিসারের ওখানে থাকবে না, ব্যালট বাক্স যেন এজেন্টদের সামনে প্রকাশ্য জায়গায় থাকে, যাতে এটা কেউ চাইলেও এটা ভরাতে না পারে। এবার কোনো পরিবারের সরকার নয়, জনগণের সরকার গঠন করা হবে, এ কথা বলেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার রাতে 11 দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, উৎসবমুখর পরিবেশে ভোট দিতে ঘরে ফিরছে মানুষ। এই ভোটে যে কোনো অপতৎপরতা রুখে দিতে সজাগ আছে তরুণরা। এর আগে এক ব্রিফিংয়ে এজেন্টদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করে জামায়াত। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচনী পরিবেশ পর্যালোচনা করতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করে জোটের শীর্ষ নেতারা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জামায়াত আমির বলেন, যে কোনো অপতৎপরতা রুখে দিতে সজাগ আছে জুলাই আন্দোলনের তরুণরা। আমাদের অঙ্গীকার হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান, এবং আমরা সমাজে সুশাসন বা গুড গভর্নেন্স দেখতে চাই। এর সাথে সাথে আমরা সমাজে সর্বত্র ন্যায় বিচার কায়েম করতে চাই। আমরা আশা করছি গণরায় প্রতিফলিত হলে বাংলাদেশ ইনশাআল্লাহ নতুন রাজনীতির দিকে আগাবে, এবং নতুন যে বাংলাদেশের আকাঙ্ক্ষা জনগণ অন্তরে পোষণ করে তা ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে। জনগণের রায় জোটের পক্ষে এলে তরুণদের হাতে দেশ তুলে দেওয়ার ঘোষণা দেন জামায়াত আমির। বলেন, নিশ্চিত করা হবে ন্যায় বিচার, বাড়ানো হবে কর্মসংস্থান। আপনি ভোট দেওয়ার পরেও আপনার ভোট নয়ছয় হয়ে যেতে পারে। এই সব কিছুকে আমরা বিশ্বাস করি এই বীর জাতি মোকাবিলা করেই ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচনকে সফল করে তুলবে, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হবে, এ সরকার হবে জন আকাঙ্ক্ষার সরকার, শিশু আবাল বৃদ্ধ বনিতার সরকার। এই সরকার কোনো দলের হবে না, এই সরকার কোনো গোষ্ঠীর হবে না, এই সরকার কোনো পরিবারের হবে না। দেশবাসীকে হাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, হাঁ বিজয়ী হলে জিতে যাবে বাংলাদেশ, বাস্তবায়ন হবে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা। হাঁ যদি বিজয়ী হয় তাহলে অতীতের নির্যাতন নিপীড়নের অবসান ঘটবে। এর আগে বিকেলে আরেক সংবাদ সম্মেলনে জামায়াত অভিযোগ করে দেশের বিভিন্ন স্থানে তাদের নির্বাচনী এজেন্টদের ভয়ভীতি দেখানো হচ্ছে। আমাদের যারা এজেন্ট আছেন তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে, দেখে নেওয়া হবে, তাদেরকে লাঞ্ছিত করা হবে, এই ধরনের বিভিন্ন তথ্য আমরা বারবার পাচ্ছি। কোনো ধরনের কোনো সমস্যা তৈরি যাতে না হয় এই ব্যাপারে আমরা নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাচ্ছি যে সমস্ত আসনগুলোতে বডি ক্যামেরা একটু বেশি, সেখানে আবার জামাতের বা 11 দলের প্রার্থীরা আছে, আর যেখানে বডি ক্যামেরা কম সেখানে অন্য দলের প্রার্থীরা আছে। জামায়াতের আমিরের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিকভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করে দলটি। অবিলম্বে পদক্ষেপ গ্রহণের জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতার করা, তাদের আইনের মুখোমুখি করা আমরা দাবি জানাচ্ছি। রিদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। বান্দরবান ঝালকাঠিতে বিএনপির ও জামায়াতের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, আর নেত্রকোনায় ভোট কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া বগুড়ার নন্দীগ্রামে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার মধ্যরাতে বান্দরবানে 8 নম্বর ওয়ার্ডের হাফেজঘোনায় বিএনপি নির্বাচনী অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে প্রার্থীর টাঙানো 2টি ব্যানার আর ছাউনির কিছু অংশ পুড়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঝালকাঠির রাজাপুরের সাতরিয়া ইউনিয়নের আমতলা বাজারে জামায়াতের অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নির্বাচনী প্রতিহিংসার জেরে পরিকল্পিতভাবে আগুন দিয়েছে প্রতিপক্ষ, দাবি জামায়াত নেতাদের। এদিকে নেত্রকোনা সদরের একটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে নূরপুর সিধরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের একটি বুথ কক্ষে এই ঘটনা ঘটে। এ সময় ভোট কেন্দ্রে থাকা 2টি বেঞ্চ, ফ্যান, লাইট পুড়ে যায়। বগুড়া নন্দীগ্রামে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়াও মঙ্গলবার রাতে গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার পর বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রম। ভোটের লম্বা ছুটিতে উৎসবের রং রাজধানী সহ সারা দেশে। টানা 5 দিনের ছুটিতে দলে দলে ঢাকা ছাড়ার হিড়িক। এতে বিভিন্ন সড়ক, মহাসড়কে দেখা দেয় তীব্র যানজট, আর ঈদের সময়ের মতো বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদেও চড়েন অনেকে, তবে গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়তে হয় ঘরমুখো মানুষের।
ভোটের ছুটিতে ভোটের টানে সবাই যাচ্ছে আপন পথে, যেন ঈদের আনন্দে ছুটছে সবাই। মঙ্গলবার সকাল থেকেই বাস টার্মিনাল, লঞ্চঘাট আর রেল স্টেশনে বাড়িমুখো মানুষের ঢল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বৃহস্পতিবার, তার আগের দিন বুধবার সরকারি ছুটি, আর শিল্পাঞ্চলের শ্রমিক কর্মচারীদের জন্য মঙ্গলবার বিশেষ ছুটি, এরপর শুক্র ও শনিবার ছুটি। সব মিলিয়ে টানা 5 দিনের ছুটিতে রাজধানী ছাড়ার এই হিড়িক। 5 আগস্টের পরে যে নতুন বাংলাদেশ পাইছি, সেই উচ্ছ্বাসেই ভোট দেওয়ার জন্য যাচ্ছি। যাত্রীদের ভিড়ে হয়তো যে গাড়িও আসতেছে কম, জ্যাম আছে পথে। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, রেল স্টেশনে ছিল ঘরমুখো মানুষের ভিড়। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠেও অনেককে যেতে দেখা গেছে। ঢাকার অবস্থা ঈদের মতো হয়ে গেছে, সবকিছু দেখতেই ভালো লাগতেছে। ভালো লাগতেছে, প্রথমবার ভোট দিব, আমি অনেক এক্সাইটেড। রাজধানীতে ঘরমুখো মানুষের স্রোত থাকলেও ছিল গণপরিবহনের সংকট, ফলে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। গাজীপুর থেকে দল বেঁধে বাড়ি ফিরতে দেখা গেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে। এতে ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ দেখা যায়। সাভারের নবীনগর চন্দ্র মহাসড়কেও বাড়ে যাত্রীর চাপ। একই সাথে সংকট দেখা দেয় গণপরিবহনের। অনেক জায়গায় যাত্রীদের জিম্মি করে ভাড়া বেশি আদায়ের অভিযোগ পাওয়া যায়। বাস শ্রমিক মালিকেরা দ্বিগুণ ভাড়া বৃদ্ধি করেছে। আমাদের দামে ভাড়া ন্যায্য ভাড়া দেখ, আমরা বাড়ি যাবো, ভোট দিব, আবার সঠিকভাবে এসে পড়বো। যাইতে লাগবে 200 টাকা বা 150 টাকা, সেখানে কেন 640 টাকা ভাড়া? আমার চাকরি নাই 3 মাস ধরে, হ্যাঁ, তারপরে আমি ভোট দিতে যাইতেছি। এছাড়া নারায়ণগঞ্জ, ময়মনসিংহ সহ বিভিন্ন অঞ্চলে সড়ক, মহাসড়কে দেখা গেছে ব্যাপক যাত্রীচাপ। পাশাপাশি দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের 21 জেলার প্রবেশপথ হিসেবে খ্যাত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বাড়ে। এবারে নির্বাচন অতীতের সব রেকর্ড মুছে দিবে, পরিণত হবে ভোট উৎসবে, এমন প্রত্যাশা সাধারণ নাগরিকদের। সানজিদুল আলম, ডিবিসি নিউজ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্য সব উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বিবরণী প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 2024 সালে 1 অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী স্বামী 30 জুন 2024 ও 30 জুন 2025 এর সম্পদ বিবরণী প্রকাশ করা হলো। 2024 সালে অগাস্টে দায়িত্ব নেয়ার 2 সপ্তাহের মাথায় জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্রুততম সময়ের মধ্যে তার সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণ প্রকাশ করা হবে। ফ্যাসিস্ট সরকারের পতনের পরও কমেনি দুর্নীতি। অন্তর্বর্তী সরকারের শাসন আমলে বরং এক ধাপ বেড়ে বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় 14 থেকে 13তম হয়েছে বাংলাদেশ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র আফগানিস্তানই দুর্নীতিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে। টিআইবি নির্বাহী পরিচালক অভিযোগ করেন, ফ্যাসিস্ট পতনের পরও দখলবাজি, চাঁদাবাজি বন্ধ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ 2025 সালের দুর্নীতি ধারণা সূচক প্রকাশ করে। এতে দেখা যায়, দুর্নীতিতে গতবারের চেয়ে আরও এক ধাপ অবনতি হয়ে বাংলাদেশের অবস্থান এখন 13তম। সিপিআই 2025 অনুযায়ী চলতি বছরে বাংলাদেশের স্কোর 24, যা গত বছর ছিল 23। টিআইবি বলছে, বিগত 14 বছরের মধ্যে এ স্কোর সর্বনিম্ন। দক্ষিণ এশিয়ায় 16 পয়েন্ট নিয়ে একমাত্র আফগানিস্তানই বাংলাদেশের চেয়ে এগিয়ে। এমনকি আফ্রিকার দেশগুলোর চেয়েও বেশি দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ। 2025 পর্যন্ত প্রতিবেদন বলছে, দুর্নীতির লাগাম টানার প্রশ্নে বাংলাদেশের অবস্থান হতাশা ও উদ্বেগের। বেশ কিছু দেশ বাংলাদেশের তুলনায় অনেক ভালো করেছে। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকার উৎখাত হলেও চোরতন্ত্র অব্যাহত থাকায় দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। প্রতিবাদ পতনের পর থেকেই দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি ইত্যাদি অব্যাহত ছিল এবং সেখানে রাজনৈতিক এবং সরকারি শক্তি, আমলাতান্ত্রিক শক্তি অন্তর্ভুক্ত ছিল। অন্তর্বর্তীকারী সরকারের যে দায়িত্ব, একদিক থেকে স্বচ্ছতা, জবাবদিহিতার চর্চা দৃষ্টান্ত স্থাপন করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে অনেক ক্ষেত্রেই। দুর্নীতি দমন কমিশনের সংস্কারের পথে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক বাধা ছিল বলেও অভিযোগ করেন তিনি। শুধুমাত্র রাজনীতি, আমলাতন্ত্র
দুদক সংস্কারের প্রতিবন্ধক ছিল না, দুদক নিজেও তার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বলে আমাদের কাছে তথ্য আছে। বলেন, স্বচ্ছতার চর্চা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে অন্তর্বর্তী সরকার। স্বচ্ছতার চর্চা বলতে শাসন প্রক্রিয়ায় সেটা কোনো দৃষ্টান্ত আসলে তারা স্থাপন করতে পারেনি, এবং যার ফলে যেটা হয়েছে এই ধরনের বড় বড় চুক্তিগুলো একটা বড় প্রশ্ন হচ্ছে এখনই কেন করতে, ঠিক আছে যদি করতে হয় তাহলে আমরা শুরু থেকে কখনো করলাম না। এটার বোঝাটা তো জনগণকে নিতে হবে, অন্তর্বর্তী নতুন নির্বাচিত সরকার। বিশ্বের 180টি দেশের মধ্যে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় যৌথভাবে প্রথম স্থানে আছে দক্ষিণ সুদান ও সোমালিয়া। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার প্রায় 17 মাস পর বাংলাদেশে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে জেনজি তরুণদের নেতৃত্বে বিপ্লব ঘটলেও নির্বাচনের প্রভাব দেখাচ্ছে অভিজ্ঞ ও পুরনো রাজনীতিকরাই। বিপ্লবের প্রত্যাশা কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে তরুণদের মধ্যে কিছুটা সংশয় থাকলেও নির্বাচন ঘিরে আশাবাদী অনেকেই। মার্কিন সংবাদ মাধ্যম CNN বলছে, যারা রাজপথে জীবন বাজি রেখে আন্দোলন করেছিল নেতৃত্বের দৌড়ে আজ তারা অনেকটাই পিছিয়ে, বরং প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। বিএনপির নেতা উঠে এসেছেন একটি রাজনৈতিক পরিবার থেকে, এছাড়া তিনি দেশে ফিরেছেন 17 বছর পর। আর জামায়াতে ইসলামের নেতৃত্বে আছেন ডাক্তার শফিকুর রহমান, যে দলটি আবার এই নির্বাচনে কোনো নারী প্রার্থী দেয়নি। এছাড়া জামায়াতে ইসলামের সাথে জোট করে বিতর্কে জড়িয়েছে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়াদের নিয়ে গঠিত এনসিপি। আন্দোলনকারীদের অনেকেই বিপ্লবোত্তর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হলেও এক দশকের মধ্যে সবচাইতে অবাধ নির্বাচনে আশা দেখছেন অনেকেই। দেশ জুড়ে ক্রমেই বাড়ছে নির্বাচনী উত্তাপ।